কলকাতা হচ্ছে একটা হেরিটেজ, এটা আমরা সবাই জানি। কিন্তু কলকাতা নামটা যে কিভাবে এসছে সেটা কি আমরা কেউ জানি? চলো সেই বিষয়ে আমি তোমাদের সঙ্গে ডিসক্রাইব করবো যে কলকাতা নামটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী, সর্ববৃহৎ শহর, প্রধান বন্দর হিসেবে বিরাজমান। এটি 1911 সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। পরবর্তীকালে এটা অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানী হয়। শুধুমাত্র লন্ডনের পরই দ্বিতীয় স্থানে অবস্থিত এটাকে সাম্রাজ্যের দ্বিতীয় নগর হিসেবে বিবেচনা করা হতো। এর নিজস্ব মার্জিত উপনিবেশিক স্থাপত্যের জন্য কলকাতাকে প্রসাদ নগরীও বলা হতো। বঙ্গোপসাগর থেকে প্রায় 138 কিলোমিটার উত্তর দিকে হুগলি নদীর বাম তীরে অবস্থিত এটি অন্য তিন দিক থেকে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দ্বারা বেষ্টিত। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে সুতানুটি, ডিহি কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি গড়ে ওঠে। এর মধ্যে ডিহি কলকাতা নামটি থেকে কলকাতার নামটির উৎপত্তি হয়। কলকাতা বা কলিকাতা নামটির উৎপত্তি সম্পর্কে গবেষকদের মধ্যে মতান্তর রয়েছে। একটি মতে কালীক্ষেত্রে নামটি থেকে কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি। কালীঘাটের মন্দিরের কর্তৃপক্ষের মতে কালীঘাট থেকে কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি। মতান্তরে কিলকিলা কথাটি থেকেও কলিকাতা নামটি উৎপত্তি হয়েছে। অন্য এক মতে খাল ও কাটা শব্দ দুটির বিকৃতির ফলে কলকাতা নামটির উৎপত্তি ঘটে। অপর মতে এই অঞ্চলটি কলিচুন ও কাদা উৎপাদনের বিশেষভাবে পরিচিত ছিল, সেই থেকে কলিকাতা নামটির উৎপত্তি ঘটে। বাংলার কলিকাতা বা কলকাতা নামটি প্রচলিত হলেও ইংরেজি ভাষায় এই শহর আগে ক্যালকাটা নামে পরিচিত ছিল। 2001 সালে নামের বাংলা উচ্চারণের সঙ্গে সমতা রেখে ইংরেজিতেও শহরের নাম কলকাতা রাখা হয়। কলকাতার নিকটবর্তী চন্দ্রকেতুগড়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে প্রমাণ পাওয়া গিয়েছে যে এই অঞ্চলটি বিগত 2000 বছরেরও বেশি সময়কাল ধরে জনবসতিপূর্ণ। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একাধিক গ্রন্থে হুগলি নদীর তীরবর্তী কলিকাতা গ্রামের উল্লেখ পাওয়া যায়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিপ্রদাস পিপাইলের মনসা বিজয় কাব্য, মুকুন্দরাম চক্রবর্তীর কবি কঙ্কন চণ্ডী ও সৈয়দ আলাওলের পদ্মাবত, কৃষ্ণ রামদাসের কালিকা মঙ্গল, সনাতন ঘোষালের ভাষা ভাগবত ও কৃষ্ণ দাসের নারদ পুরাণ। এছাড়াও 1582 সালে রাজা টোডরমলের নির্দেশে সমগ্র বাংলা সুয়াজ জরিপ ও ওয়ালিস ই জমা তুমার নামে একটি তালিকা প্রস্তুত করা হয়। আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে উদ্ধৃত এই তালিকাটিকে কলকাতা গ্রামটির উল্লেখ রয়েছে। এছাড়াও গোলাম হোসেন সেলিম রচিত রিয়াজ উস সালাতিন নামে একটি ফার্সি গ্রন্থেও কলিকাতা গ্রামের উল্লেখ রয়েছে। 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বাণিজ্যের উদ্দেশ্যে এই অঞ্চলে পদার্পণ করে। সেই সময় থেকে কলকাতা শহরের লিখিত ইতিহাসের সূচনা হয়। জব চার্নক নামে কোম্পানির এক প্রশাসককে সাম্রাজ্যবাদী ইতিহাসগণ কলকাতার প্রতিষ্ঠিত মনে করেন, যদিও আধুনিক গবেষকগণ এই মত খনন করেছেন। 2003 সালে একটি জনস্বার্থে মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কলকাতার প্রতিষ্ঠাতা অভিহিত করা যাবে না। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে বর্তমান কলকাতা অঞ্চলটি সুতানুটি, গোবিন্দপুর ও ডিহি কলকাতা নামে তিনটি গ্রামে বিভক্তি ছিল। গ্রাম তিনটি ছিল বাংলার নবাব প্রত্যক্ষ শাসনাধীনে। এই সময় প্রবল প্রতিদ্বন্দ্বী ওলন্দাজ, পর্তুগিজ ও ফরাসি শক্তিগুলোকে প্রতিহত করার উদ্দেশ্যে ইংরেজ কর্তৃপক্ষ গোবিন্দপুরে একটি দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন। 1702 সালে ফোর্ট উইলিয়াম দুর্গের নির্মাণ কার্য সমাপ্ত হয়। দুর্গটি ছিল একধারে একটি সেনানিবাস ও আঞ্চলিক সেনা কার্যালয়। কলকাতা প্রেসিডেন্সি সিটি ঘোষিত হয় এবং পরে বাংলার প্রেসিডেন্সির সদরে পরিণত হয়। এই সময় ফরাসি বাহিনীর সঙ্গে কোম্পানির ছোটোখাটো সংঘর্ষ লেগেই থাকত। ফরাসিদের ঠেকাতে 1756 সালে কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার শুরু করেন। বাংলার তখন নবাব সিরাজউদ্দৌলা এই সামরিক আয়োজনের প্রতিবাদ জানালেও ইংরেজ কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। ক্ষুব্ধ সিরাজ এরপর কলকাতা আক্রমণ করে দুর্গ দখল করে নেয় এবং ইংরেজদের কলকাতা থেকে বিতাড়িত করেন। এরপর ইংরেজরা কুখ্যাত অন্ধকূপ হত্যার গল্প রটনা করে। অবশেষে 1 বছর পর রবার্ট ক্লাইভের নেতৃত্বে কোম্পানি বাহিনী কলকাতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। 1772 সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হিসাবে ঘোষিত হয়। পরবর্তীকালে 1864 সাল থেকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী অধুনা উত্তরাখণ্ড ও রাজ্যের শৈল শহর সিমলায় সামরিকভাবে স্থানান্তরিত করার রেওয়াজ শুরু হয়।
ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে কলকাতার চারপাশে জলভূমিগুলো বুঝিয়ে ফেলা হয়। হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে গভর্নর প্লেস ও অফিস পাড়া। লর্ডস ওয়েলসিসের শাসনকালে শহরের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল। তার আমলে কলকাতার অধিকাংশ সরকারি ভবনের নির্মাণ কার্যের কাজ শুরু হয়। এই ভবনগুলির বিলাসিতা ও স্থাপত্যে কলকাতাকে প্রসাদ নগরী ও সিটি অফ প্যালেস সম্মানে সম্বর্ধিত করা হয়েছিল সেই সময়। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফিনের ব্যবসার অন্যতম কেন্দ্র ছিল এই কলকাতা। স্থানীয়ভাবে উৎপাদিত আফিন কলকাতা নিলামে উঠত এবং তারপর জাহাজবন্দি হয়ে সেগুলো চলে যেত চীনে। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহর দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। শহরের দক্ষিণের যে অংশে ব্রিটিশরা বসবাস করতেন সেটিকে ইংরেজিতে বলা হতো হোয়াইট টাউন এবং উত্তরের যে অংশে ভারতীয়রা বসবাস করতে সেটি ইংরেজিতে বলা হতো ব্ল্যাক টাউন। 1850 দশক থেকে কলকাতা শহর বস্ত্র বয়ন ও পাট শিল্পে বিশেষ সমৃদ্ধি অর্জন করতে শুরু করে। এর ফলে ব্রিটিশ সরকার এখানে রেলপথ ও টেলিগ্রাফ প্রকল্পের মতো পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পে প্রচুর অর্থ বিনিয়োগ করেন। ব্রিটিশ ও ভারতীয় সংস্কৃতি সংমিশ্রণে বহু বাঙালি মধ্যে এক নব্য বাবু শ্রেণীর উদ্ভব ঘটেছিল। এই বাবুরা ছিলেন সাধারণ উচ্চবর্ণীয় হিন্দু, ইংরেজি শিক্ষায় শিক্ষিত ও সংবাদপত্রের পাঠক। পেশাগতভাবে এরা ছিলেন জমিদার, সরকারি কর্মচারী ও শিক্ষক। ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণের নামে পরিচিত যে যুগান্তরী সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার আন্দোলন বাঙালি সমাজের চিন্তাধারা ও রুচির আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছিল, তার পটভূমি ছিল এই কলকাতা শহর। বাংলার নবজাগরণ শুধু বাংলা নয়, সমগ্র ভারতের পথপ্রদর্শক হয়েছিল। এই আন্দোলনের পুরোধা পুরুষেরা ছিলেন রাজা রামমোহন রায়, হেনরি লুইস ভিভেন্টি রেজিও, রামতনু লাহিড়ী, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পরমহংসদেব, কেশবচন্দ্র সেন ও স্বামী বিবেকানন্দ প্রমুখ ব্যক্তিবর্গ। 1883 সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় সম্মেলনের আয়োজন করেন। এটি ছিল ঊনবিংশ শতাব্দীর ভারতের প্রথম রাজনৈতিক সম্মেলন। এরপর ধীরে ধীরে কলকাতা ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষত বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্র পরিণত হয় এই কলকাতা। 1905 সালে সাম্প্রদায়িক ভিত্তিতে বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতা ব্যাপক গণবিক্ষোভ ও ব্রিটিশ দ্রব্য বয়কটের এইসব গণ আন্দোলনের তীব্রতা এবং দেশের পূর্বভাগে অবস্থিত কলকাতা থেকে দেশ শাসনের প্রশাসনিক অসুবিধার কারণে 1911 সালে ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়। 1923 সালে ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্টের অধীনে কলকাতার স্থানীয় স্বায়ত্তশাসন কর্তৃপক্ষ কলকাতার পৌর সংস্থা প্রতিষ্ঠিত হয়। 1942 সালে এই পৌর সংস্থার প্রথম মেয়র নির্বাচিত হলেন চিত্তরঞ্জন দাস। পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায় ও আবুল কাসেম ফজল হক প্রমুখ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীরা এই পদ অলঙ্কৃত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানি সেনাবাহিনী একাধিকবার কলকাতা শহর ও বন্দরে বোমা নিক্ষেপ করেছিল। কলকাতায় জাপানি বোমা বর্ষণের প্রথম শেষ ঘটনাটি ঘটে যথাক্রমে 1942 সালে 20 ডিসেম্বর এবং 1944 সালে 24 ডিসেম্বর। যুদ্ধের সময় কলকাতা 50 মন্বন্তরের লক্ষাধিক মানুষ অনাহারে মারা যায়। এই মন্বন্তরের কারণ ছিল সামরিক তাণ্ডব, প্রশাসনিক ব্যর্থতা ও প্রাকৃতিক দুর্যোগ। 1946 সালের প্রকৃত মুসলিম রাষ্ট্র পাকিস্তানের দাবিতে এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গার কলকাতার 4000-এরও বেশি মানুষ মারা যায়। ভারত বিভাগের সময়ও বহু মানুষ সাম্প্রদায়িকতার শিকার হন। দেশভাগের পর বহু সংখ্যক মুসলিম পূর্ব পাকিস্তানে পাড়ি জমান এবং সেই দেশের লক্ষ লক্ষ হিন্দু কলকাতায় চলে আসেন। এর ফলে কলকাতার জনপরিসংখ্যানে একটি বিরাট পরিবর্তনের সূচিত হয়। 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করলেও ব্রিটিশ বাংলার প্রেসিডেন্সির হিন্দু প্রধান পশ্চিমাঞ্চল পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়। কলকাতা এই রাজ্যে রাজধানীর মর্যাদা পায়। এই সময় দেশভাগ জনিত তীব্র অর্থনৈতিক সংকট ও পূর্ব পাকিস্তান থেকে হিন্দু শরণার্থীদের ব্যাপক হারে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের রাজ্যের কথা শহরে অর্থনৈতিকের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এই সমস্যা মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় একাধিক কার্যকারী উন্নয়ন প্রকল্প শুরু করেন। কলকাতার জনসংখ্যার চাপ কমাতে শহরের উপকণ্ঠে উত্তর 24 পরগনা, সল্টলেক এবং নদিয়া জেলার কল্যাণী নামে দুটি পরিকল্পিত উপশহর গড়ে তোলেন। কলকাতায় বন্দরের সাহায্যার্থে সহযোগী হলদিয়া বন্দর নির্মিত হয়। হুগলি নদীর
নাবত্ব রক্ষার জন্য ফারাক্কা বাঁধ নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়। স্বাধীনতার পর 1951 ও 1956 সালের কর্পোরেশনের আইন সংশোধন করা হয়। 1980 সালে পশ্চিমবঙ্গ সরকার শেষবার এই আইন সংশোধন করেন। সংশোধিত নতুন আইন কার্যালয় হয় 1984 সালে। 1992 সালে ভারতীয় সংবিধানের 74তম সংশোধনী বিল পাশ করেন। কলকাতা পৌর সংস্থা সামাজিক ন্যায় ও আর্থিক উন্নয়নের স্বার্থে পরিকল্পনা গ্রহণের ক্ষমতা পায়। বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর 1960-1970 দশকে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও ধর্মঘট ও জঙ্গি নকশাল আন্দোলনের ফলে শহরের পরিকাঠামো ব্যবস্থা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে শহরের অর্থনৈতিক অবক্ষয়ের সূত্রপাত ঘটে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের বহু সংখ্যক মানুষ শরণার্থী হিসাবে কলকাতায় আশ্রয় নিয়ে শহরের অর্থনৈতিকের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। আবার বিংশ শতাব্দীর শেষভাগে কলকাতা শহরই ছিল ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র। পশ্চিমবঙ্গের 34 বছরের সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার বিশ্বের দীর্ঘতম মেয়াদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কমিউনিস্ট সরকারের একটি উদাহরণ। 1980 দশকের মধ্যভাগে কলকাতাকে ছাপিয়ে মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহরে শিরোপা অর্জন করে। 1990 দশকে ভারত সরকারের অর্থনৈতিক উদারীকরণের নীতি শহরের অর্থনৈতিক ও হৃদ গৌরব পুনরুদ্ধারের অনেকাংশে সাহায্য হয়। 2000 সাল থেকে তথ্য প্রযুক্তি শিল্প কলকাতা অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেছে। শহরের উৎপাদন ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব হয়েছে। 2001 সালে কলকাতা ইংরেজি নাম ক্যালকাটা বদলে কলকাতা করে ফেলা হয়। পৌর সংস্থার নামটি কলিকাতা পৌর সংস্থার পরিবর্তে কলকাতা পৌর সংস্থা করা হয়। তো এইভাবে পশ্চিমবঙ্গে কলকাতা শহরটির উৎপত্তি ঘটেছিল। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা প্রেস করতে হবে, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।